হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ও ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সঞ্জীব চ্যানেল। স্টুডেন্ট, আমি সঞ্জীব স্যার। স্টুডেন্ট, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ইতিহাস থেকে এক বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্নটি হলো, মোহাম্মদ বিন তুগলকের কৃতিত্ব ও ব্যর্থতা এই নিয়ে বিচার করো। এই প্রশ্নটি উত্তর আমি আলোচনা করো, মন দিয়ে শোনো। আলোচনা যাওয়ার আগে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং স্টাডি রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন রাখবেন। চলুন ভিডিওটি শুরু করি। দেখো, আমি কি বলেছিলাম? মোহাম্মদ বিন তুগলকের কৃতিত্ব এবং ব্যর্থতা এই নিয়ে আলোচনা করব। মোহাম্মদ বিন তুগলক ভারতের মধ্যযুগীয় বিখ্যাত সুলতানগণের মধ্যে ছিলেন অন্যতম, কিন্তু তাহার চরিত্র সম্পর্কে ঐতিহাসিকগণের যথেষ্ট কিন্তু মতানৈক্য রয়েছে। অ্যালফিনের বা অ্যালফিনস্টোন, স্মিথ, হ্যাভেল, এডওয়ার্ড টমাস প্রমুখ ইংরেজ ঐতিহাসিকগণ তাহাকে অনেক ক্ষেত্রে উন্মাদ ও বিকৃত মস্তিষ্ক বলে বর্ণনা করেছেন। তাহারা অনেকেই সুলতানকে রক্তপিপাসু বলিয়াও প্রতিপন্ন করেছেন। পক্ষান্তরে গার্নার ব্রাউন, ঈশ্বরী প্রসাদ প্রমুখ ঐতিহাসিকগণ মোহাম্মদের বিরুদ্ধে রক্তলোলুপতা ও বিকৃত মস্তিষ্কের অভিযোগ অযৌক্তিক বলে মনে করেন। এমনকি তাহারা মোহাম্মদ বিন তুগলককে মধ্যযুগীয় শ্রেষ্ঠ সুলতান হিসাবেও অভিহিত করেছেন। কেবলমাত্র এই যুগের ঐতিহাসিকগণ নয়, সমসাময়িক ঐতিহাসিকগণের মধ্যে যথেষ্ট মতভেদ পরিলক্ষিত হয়। জিয়াউদ্দিন বার্নি তাহাকে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি বলে বর্ণনা করেছেন এবং রক্তপিপাসু এই নিষ্ঠুর বলে অভিযুক্ত করেছেন। আফ্রিকা থেকে আগত পর্যটক ইবন বতুতা কয়েক বছর সুলতানের রাজ্যে অবস্থান করেছিলেন। তিনি সুলতানের ব্যক্তিগত চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, তিনি একেধারে দয়ার সাগর ও রক্তপিপাসু ছিলেন। সঙ্গে সঙ্গে ইবন বতুতা সুলতানকে বিনয়ী, সত্যনিষ্ঠ, উদার প্রকৃতির নরপতি বর্ণনা করেছেন। ঐতিহাসিকগণের মধ্যে এত অনৈক্যের মূল কারণ হচ্ছে যে সুলতানের চরিত্রে কতকগুলি পরস্পর বিরোধী গুণের সংমিশ্রণ ঘটেছিল। বিদ্যা, মানসিক উৎকর্ষতা ও প্রতিভার দিক দিয়ে বিচার করলে মোহাম্মদকে মধ্যযুগীয় সুলতানদের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ সুলতান বলে স্বীকার করতে হয়। তিনি ছিলেন একাধারে দার্শনিক, কবি ও গণিতশাস্ত্রবিদ। ধর্মশাস্ত্র, তর্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ভাষাতত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয়ে তাহার বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যায়। জিয়াউদ্দিন বারনির ন্যায় যাহারা সুলতানের তীব্র সমালোচনা করেছেন, তাহারাও তাহার বহুমুখী পাণ্ডিত্যের প্রশংসাও করেছেন। দান দাক্ষিণ্যে তিনি ছিলেন মুক্ত হস্ত। বারনি ও ইবন বতুতা উভয়ে তাহার দানশীলতার ভূয়সী প্রশংসা করেছেন। ব্যক্তিগতভাবে তিনি নিজে ছিলেন নিষ্ঠাবান মুসলমান, কিন্তু অন্যান্য ধর্মের সঙ্গে তিনি ছিলেন উদার। বিশেষ করে রাষ্ট্রশাসন ব্যাপারে তিনি কোনো একটি ধর্মের একাধিপত্য পছন্দ করতেন না। এই কারণে তাহাকে গোড়া উলেমা ও কাজীদের বিরাগ ভাজন থেকে বিরক্ত করা হয়েছিল। তিনি ছিলেন আদর্শবাদী। তাহার পরিক্রমার মধ্য দিয়ে তাহার মৌলিকত্ব ও দুঃসাহসিকতার পরিচয় পাওয়া যায়। এই দিক দিয়ে তিনি ছিলেন পৃথিবীর বহু রাজার ঊর্ধ্বে, কিন্তু বহু গুণের আধার হওয়া সত্ত্বেও তার চরিত্রের কয়েকটি দুর্বলতা ও ত্রুটি তাহার জীবনকে ব্যর্থতা টেনে এনেছিল। বাস্তব জগৎ সম্পর্কে তিনি ছিলেন অনভিজ্ঞ এবং তাহার আদর্শবাদ অনেক ক্ষেত্রেই ছিল বাস্তব অবস্থার সহিত সম্পর্কহীন। দেবগিরিতে রাজধানী পরিবর্তনের প্রচেষ্টার মধ্যে তাহার অনভিজ্ঞতার ধরা পড়ে। যেখানে কেবলমাত্র সরকারি দপ্তর স্থানান্তর করলেই চলত, সেক্ষেত্রে তিনি দিল্লির সমগ্র অধিবাসীকে স্থানান্তরের আদেশ দিলেন। ফলে একদিকে যেমন মোগল আক্রমণের পথ পরিষ্কার হইল, আবার অন্যদিকে অর্থ অপব্যয় ও জনসাধারণের দুঃখ কষ্টের সীমা রইল না। তামার নোট প্রচলন প্রচেষ্টার অর্থনৈতিক সম্মত ছিল, এটা সন্দেহ নেই, কিন্তু এইরূপ নোট প্রচলন করতে হলে বাস্তব ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থাদি গ্রহণ করা প্রয়োজন তা তিনি করেননি। ফলে জাল নোটে দেশে ছেয়ে যায় বা দেশে ভরে যায়। পরে স্বর্ণমুদ্রা দিয়ে ওই তামার নোট উঠাইয়া নিয়ে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে।
সেই জন্য অনেকে মনে করেন যে ইহা একটি দুঃসাহসিক পরিকল্পনা ছিল এবং মোটেই যুগোপযোগী ছিল না। এই সমস্ত মধ্য দিয়ে তাহার অস্থিরতা প্রকাশ পায়। কোনো ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে এবং ধৈর্য সহকারে তিনি জনসাধারণের সমর্থন আদায়ের চেষ্টা করেননি। সেই জন্য তাহার সর্বোৎকৃষ্ট ব্যবস্থাগুলি যেমন ন্যায়, সততা ভিত্তিতে বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা হয়। ধর্মনিরপেক্ষভাবে শাসন কার্য পরিচালনা করা, সকল ধর্মের প্রতি সমভাবে উদারতা প্রদর্শন করা এবং সমস্ত অনেকের মধ্যে ভ্রান্ত ধারণার সৃষ্টি করতে পেরেছিল। অসন্তুষ্ট উলেমারা তারাই সুযোগ গ্রহণ করেছিল মাত্র। তাহার দিগ্বিজয়ী পরিকল্পনাগুলি কার্যকর করিতে যে তিনি বাস্তবতা অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। দেশের আভ্যন্তরীণ সমস্যাগুলির সমাধান না করে বৈদেশিক শক্তির সাহায্যের উপর ভরসা করে খোরাসান জয়ের প্রস্তুতি আরম্ভ করা মোটেই যুক্তিযুক্ত ছিল না। পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে অনভ্যস্ত এক বিরাট বাহিনীকে পূর্বাঞ্চলে প্রেরণ করা মোটেই সমীচীন নয়। মঙ্গল আক্রমণের মুখে উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত না রাখা ফলে মঙ্গল নেতা তরমানসিগণ উত্তর পশ্চিমের প্রদেশগুলিকে বিধ্বস্ত করতে পেরেছিল। এক্ষেত্রে তিনি রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। এই সমস্ত ক্ষেত্রে ব্যর্থতার ফলে সুলতানের মর্যাদা হ্রাস পেয়েছিল, রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল, শাসন দক্ষতা বিনষ্ট হয়ে গিয়েছিল। ফলে প্রভাবশালী আমির, উচ্চপদস্থ কর্মচারীরা ও শাসনকর্তাগণ বিদ্রোহী হয়ে উঠতে সাহসী হয়েছিল এবং সাম্রাজ্যের ভাঙনকে দ্রুত করে তুলেছিল। সুতরাং রাজন্যবর্গের প্রকৃত হিত সাধন, দেশে একটি সুষ্ঠু সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রবর্তন অথবা সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করা ইত্যাদি সমস্ত ব্যাপারে মুহাম্মদ বিন তুগলকের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তিনি শিক্ষা, সংস্কৃতি, উচ্চ আদর্শ, বহুমুখী প্রতিভা হওয়া সাম্রাজ্যের ধ্বংসের কারণ হয়ে উঠেছিলেন। তাহার বাস্তব জ্ঞানের অভাব, রাজনৈতিক অদূরদর্শিতা, যুগ ধর্মের অগ্রগতি, আদর্শবাদিতা, শাসন ব্যাপারে অনভিজ্ঞতা, অস্থিরতা চিত্ত ও ধৈর্যের অভাব, এই সমস্ত তাহার ব্যর্থতার কারণ। অনেক ইংরেজ ঐতিহাসিক এবং গোঁড়া মুসলমান ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী তাহাকে রক্তপিপাসু বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করেছেন। একথা সত্য যে কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হইলে তা ব্যর্থ হলে তা ক্রোধান্বিত হইয়া উঠিত। সে সময় তিনি অপরাধের তারতম্য করতে পারতেন না, সামান্য অপরাধে কঠোর শাস্তি বিধান করতেন। কিন্তু ইহা তাহার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য বলা যায় না। তাহার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ এই যে তিনি কিছুটা খামখেয়ালি ছিলেন। নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করার জন্য তিনি সবসময় আগ্রসী হয়ে উঠতেন, কিন্তু একথা অস্বীকার করা যায় না যে তাহার পরিকল্পনাগুলির মধ্য দিয়ে তার প্রতিভা বা মৌলিকত্বের পরিচয় পাওয়া যায়। বাস্তব জ্ঞান ও ধৈর্যের অভাব সেগুলি ব্যর্থ হওয়ার জন্য প্রধানত দায়ী। অনেক ক্ষেত্রে অস্থিরতা চিত্র, অদূরদর্শিতা, বিচক্ষণতার অভাব সেগুলিকে নিষ্ফল করে দিয়েছিল। সুলতানের চরিত্রের পরস্পরবিরোধী গুণের অদ্ভুত সংমিশ্রণ লক্ষ্য করা যায়। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।